হ্যালো স্টুডেন্ট অ্যান্ড ডাব্লিউপি কনস্টেবল অ্যাসপিরেন্ট। আজকে আমি যে নতুন সিরিজের কথা তোমাদেরকে কথা দিয়েছিলাম, যে মিশন ডাব্লিউপি কনস্টেবলের সিরিজ আমি শুরু করব, তার আজকে প্রথম ক্লাস এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আমি আগের ক্লাসে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউপি কনস্টেবলের হোক কিংবা ডাব্লিউপি লেডি কনস্টেবল হোক, যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা উইথ এক্সপ্লানেশন তোমাদের সামনে আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমি বলেছিলাম 2013 সালের যে কোশ্চেন পেপার, সেখান থেকে 2023 সালের যে লেডি কনস্টেবলের কোশ্চেন পেপার এই পর্যন্ত ডাব্লিউপি পরীক্ষা হয়েছে, সেই সমস্ত প্রশ্ন প্রায় প্রিলিমস এবং কিছু কিছু জায়গায় মেন্স হয়েছে, একটা পরীক্ষা না হয়ে যে সব জায়গায় দুটো হয়েছে, তার দুটো পেপারে টোটাল মোটামুটি ধরো 13টা কোশ্চেন পেপার আমি তোমাদেরকে সলভ করে দেবো। এবং এইগুলো তোমরা যদি করো এক্সপ্লানেশন সহ, তাহলে প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পাবে, বা এই কনসেপ্ট দিয়ে কিন্তু তুমি প্রশ্নগুলো সলভ করতে পারবে। তাহলে চটপট আজকে আমি শুরু করে দিচ্ছি। আজকে আমি জিকের প্রশ্ন কিছু করাবো। কোন বছরের পরীক্ষার প্রশ্ন থেকে? না, ডাব্লিউপি কনস্টেবল 2013 সালের এক্সামে যেসব প্রশ্নগুলো এসেছিল সেইখান থেকে, যে আমাদের জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজের যে প্রশ্ন, সেখান থেকে আমি কিছু প্রশ্ন করাচ্ছি। ইংলিশ, ম্যাথ, রিজনিং সবই করাবো, ঠিক আছে? তাহলে আজকে জেনারেল স্টাডিজের কোশ্চেনগুলো দেখো। প্রথম যে প্রশ্নটা আছে, যেটা পড়েছিল 2000, এগুলো কিন্তু পরীক্ষাতে পড়া প্রশ্ন, বলে দিচ্ছি তো যে প্রিভিয়াস ইয়ার। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? অপশন 4টে ছিল: পরস্পর আলিঙ্গন করলে, সাধারণ শৌচাগার ব্যবহার করলে, খাদ্য ভাগ করে খেলে, আর অন্যের রেজার ব্যবহার করলে। পরীক্ষায় এই প্রশ্নটি ছিল। তাহলে এর সঠিক উত্তর তোমরা হয়তো অনেকেই জানো, সেটা হচ্ছে অন্যের রেজার ব্যবহার করলে। এটা তার সঠিক উত্তর। এইচআইভি সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? না, অন্যের রেজার ব্যবহার করলে। কিন্তু আমি তো বলেছিলাম যে প্রশ্নের এক্সপ্লানেশন দেবো। এই উত্তরের এক্সপ্লানেশন কি হবে? দেখো, এই যে এইচআইভি, এখান থেকে কি কি জানা যায়? দেখো, এইচআইভি এটা পরীক্ষাতে এর ফুল ফর্ম পড়তে পারে। এর ফুল ফর্ম কি হবে? না, হিউম্যান, বাংলাতে লিখছি ইমিউনো ভাইরাস। নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস। এটা কিভাবে ছড়ায়? না, রক্ত ও হিউম্যান ফ্লুইড। এই হিউম্যান ফ্লুইডস এর মধ্যে বিভিন্ন কিছু পড়তে পারে, ঠিক আছে? ভ্যাজাইনাল ফ্লুইডস হতে পারে, সিমেন হতে পারে, ঠিক আছে, মাতৃদুগ্ধ হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুই হতে পারে। তাহলে রক্ত এবং হিউম্যান ফ্লুইডস এর মাধ্যমে এইচআইভি সংক্রমণ হয়। এবার এইচআইভি যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, ঠিক আছে, এর ফলে যে রোগটা হয় তার নাম কি? প্রশ্ন আসতে পারে যে এইচআইভির ফলে যে রোগটা হয় তার নাম হচ্ছে এইডস, AIDS। এই এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এইগুলো খাতায় নোট ডাউন করে নাও। এখান থেকে ইম্পর্টেন্ট কি কি? এইচআইভি ফুল ফর্ম, এইচআইভির ফলে যে রোগটা হয় তার নাম হচ্ছে এইডস, তার ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এটা কিসের মাধ্যমে ছড়ায়? সেটা হচ্ছে রক্ত এবং হিউম্যান ফ্লুইডস, ঠিক আছে? এখানে এই দুটো অপশনে থাকবে কোনো, দেখো, হয় রেজারের কথা থাকবে, কিংবা থাকবে ইনজেকশন সিরিঞ্জ, কিংবা কোনো ধরো যৌন সঙ্গম। এইসব এই তিনটে অপশনে মেনলি থাকবে, উত্তর এইগুলোই হবে। এগুলো দেখো, আলিঙ্গন হচ্ছে মানে এখানে কোনো ব্লাড বা ফ্লুইডের ট্রান্সফার হচ্ছে না, শৌচালয় ব্যবহার করার ক্ষেত্রে হচ্ছে না, খাদ্য ভাগ করে খাওয়ার ক্ষেত্রে হচ্ছে না, শুধুমাত্র রেজার ব্যবহার করার ক্ষেত্রে হচ্ছে। যদি কোনো একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি রেজারে দাড়ি কাটার সময় তার ব্লাড ওই রেজারে লাগে, ওই রেজার যদি অন্য কেউ ব্যবহার করার সময় তারও কাটা যায়, সেই ব্লাডের সঙ্গে যদি ওটা টাচ হয়, তখন তারও এইচআইভি পজিটিভ হওয়ার চান্স থাকে। ঠিক আছে, ক্লিয়ার? এবার সেকেন্ড প্রশ্নটা দেখো,
সেকেন্ড প্রশ্নটা দেব, শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ। কেমন ভাবে প্রশ্নটা করেছে দেখো, ভালো করে দেখো। 2 নম্বরে দিয়েছে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। ঠিক আছে, মানে 3টে উক্তি দিয়ে দিয়েছে। এরপর অপশনগুলো দিয়েছে কেবল 1, কেবল 2, 1 ও 2, 1, 2, 3। মানে এইগুলোর মধ্যে কোনগুলো সঠিক, ঠিক আছে, সেটা তোমাকে বলতে বলেছে এই প্রশ্নে। ঠিক আছে, কেন আমার হয়তো লেখা হয়নি, লেখা উচিত ছিল যে এইগুলির মধ্যে কোন কোন উক্তিগুলি সঠিক। তাহলে দেখো, প্রথমে বলেছে শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ, তাহলে এটা ঠিক আছে, কারেক্ট, কারণ শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ। সেকেন্ড হচ্ছে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্যই ব্যবহার করা হয়। তারপর থার্ড হচ্ছে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা। এইটা কিন্তু ভুল আছে, শুষ্ক বরফে জল থেকে তৈরি বরফের থেকে ঠান্ডা, বলছি এক্সপ্লেনেশন পরে। তাহলে দেখো, যেটা 3 নাম্বার উক্তি আছে সেটা কিন্তু ভুল আছে। তাহলে ঠিক কি আছে, 1 ও 2। তাহলে অপশন সি 1 ও 2 এটা কারেক্ট অ্যান্সার হবে। বাস এখানে অ্যান্সার হয়ে গেল। এর এক্সপ্লেনেশনটা দেখো, এক্সপ্লেনেশন হচ্ছে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে না, কঠিন বরফ, সরি, শুষ্ক বরফ কাকে বলা হয় না, কঠিন CO2, কঠিন O2, কঠিন CO, এইসব অপশন দিতে পারে, তুমি বলতে পারবে কঠিন CO2। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, কোনখানে ব্যবহার করা হয়, কোনখানে ব্যবহার করা হয় না, যখন কোনো মেডিসিন বা আইসক্রিম এগুলো যখন ক্যারি করা হয়, ঠিক আছে, একটা স্থান থেকে অন্য স্থানে যখন নিয়ে যাওয়া হয়, তখন এই শুষ্ক বরফ শীতলীকরণ করার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে কম ঠান্ডা। ঠিক আছে, শুষ্ক বরফে বেশি ঠান্ডা। কেন না, শুষ্ক বরফ এর টেম্পারেচার হচ্ছে -78°C। ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, -78°C। আর সেখানে হচ্ছে আমার যে বরফ, তার টেম্পারেচার কত, 0°C। বুঝতে পারছো ডিফারেন্সটা, কতটা বেশি ঠান্ডা শুষ্ক বরফ। তাহলে শুষ্ক বরফ সাধারণ বরফের থেকে বেশি ঠান্ডা, তাই যেটা 3 নাম্বার উক্তি আছে সেটা ভুল। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি প্রশ্ন হয় সেটা বলে দিলাম। তাহলে এই দুটো প্রশ্ন বোঝা গেছে। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্নগুলো দেখো কি আছে, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য, প্রথমে অ্যান্সারটা আমি বলে দিই। সেটা দেখো, অপশন আছে শহরের গরিব মানুষদের উন্নয়ন, তারপর হচ্ছে কৃষকদের উন্নয়ন, তারপরে ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, তারপরে গরিব মানুষের উন্নয়ন। দেখো এখানে উত্তর কি হবে না, গরিব মানুষের উন্নয়ন। প্রথমের অপশনটা কি আছে, শহরের গরিব মানুষ, কিন্তু সমস্ত গরিব মানুষের উন্নয়নের জন্যই অন্তর্দয় পরিকল্পনা নিয়ে আসা হয়। কত সালে, এটা ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর 2000 সাল। এবং তখন 5 ইয়ার প্ল্যান ছিল। এখন যখন নীতি আয়োগ চলে এসছে তখন 5 ইয়ার প্ল্যান ছিল। এখন কত নাম্বার 5 ইয়ার প্ল্যান এটা না, 9th 5 ইয়ার প্ল্যান। মানে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে 25শে ডিসেম্বর 2000 সাল অটল বিহারী বাজপেয়ী তখন আমাদের প্রধানমন্ত্রী, তখন এই অন্তর্দয় পরিকল্পনাটা গ্রহণ করা হয়। এবং এটা প্রথম ইমপ্লিমেন্ট বা প্রথম কার্যকর হয় কোন রাজ্যে, এটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে রাজস্থান। তার প্রথম কার্যকর কোথায় হয়েছিল, সেটা হচ্ছে রাজস্থান। এটা পরিকল্পনাটা কি না, স্বল্প মূল্যে চাল গম এগুলো গভর্নমেন্ট সরবরাহ করতো, ঠিক আছে, গরিব মানুষদেরকে। এটার মেন জিনিস হচ্ছে স্বল্প মূল্যে চাল গম এগুলো সরবরাহ করা, মানে খাদ্য বস্তু। তাহলে প্রথম ইমপ্লিমেন্টেশন রাজস্থান, কত সাল, 2000 সাল, 9th 5 ইয়ার প্ল্যান। ডেটটা 25শে ডিসেম্বর, এতটা পড়ে না, সালটা মনে রাখতে হবে 2000 সাল। ক্লিয়ার? কারণ এখানে অন্তর্দয় পরিকল্পনা প্রধান উদ্দেশ্য পড়েছে 25 সালে ডব্লিউপি কনস্টেবল আসবে। অন্তর্দয় পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয় বা আসতে পারে কোথায় প্রথম কার্যকর হয়, রাজস্থান। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল। কি কি অপশন আছে, গম ও আলু উৎপাদন,
জোয়ার ও তৈলবীজ উৎপাদন, গম ও চাল উৎপাদন, চা ও কফি উৎপাদন। চারটে অপশন আছে, উত্তর কি হবে? গম ও চাল উৎপাদন। অ্যাকচুয়াল গম ও ধান উৎপাদন, ঠিক আছে, ধানের জায়গায় চাল দেওয়া আছে, যেটা পরীক্ষার প্রশ্ন যেমন এসছে সেরকম আমি লিখেছি অপশন অনুযায়ী গম ও চাল উৎপাদন, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো জানতে হবে না, এই যে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনকের নাম কি? তার নাম হচ্ছে এম.এস. স্বামীনাথন। ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনকের নাম হচ্ছে এম.এস. স্বামীনাথন। ক্লিয়ার? তাহলে সবুজ বিপ্লবের জনক কে? সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলগ। নামগুলো লিখে দিচ্ছি, এম.এস. স্বামীনাথন। আচ্ছা ঠিক আছে, বাংলায় লিখে দিচ্ছি, এটা নরম্যান বোরলগ। ইনি হচ্ছেন ফাদার অফ গ্রিন রিভলিউশন, আর ইনি হচ্ছেন ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন। ভারতের সবুজ বিপ্লবের জনকের নাম হচ্ছে এম.এস. স্বামীনাথন, আর শুধু যদি সবুজ বিপ্লবের জনক পড়ে তখন উত্তর হবে নরম্যান বোরলগ। কোশ্চেনটা দেখতে হবে ভালো করে কোনটা বলছে, অপশন কিন্তু দুটোই থাকবে। যদি ভারতের বলে তখন কিন্তু এম.এস. স্বামীনাথন করতে হবে, নরম্যান বোরলগ হবে না। আর যদি বলে যে গ্রিন রিভলিউশনের কে জনক কে, তখন হবে নরম্যান বোরলগ। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই দুটো ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে উত্তর কি হবে? গম ও চাল উৎপাদন। এনার বাড়ি হচ্ছে কোথায়? মেক্সিকোতে, ঠিক আছে, মেক্সিকো। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট কোশ্চেনটা, সেটা হচ্ছে সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। এটা একটা কনস্টিটিউশনের কোশ্চেন, ঠিক আছে, কনস্টিটিউশনের ক্লাস আমি করাই, দেখবে তোমরা। কনস্টিটিউশন থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষাতে, ডাব্লিউপি কনস্টেবলে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, করালে দেখো কিছুদিন ক্লাস করো, বুঝতে পারবে যে কোনখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসে। সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার, চারটে অপশন কি আছে? মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনি অধিকার এবং স্বাভাবিক অধিকার। তাহলে এখান থেকে উত্তর হবে আইনি অধিকার। এই দুটো যে অধিকার, রাজনৈতিক অধিকার বা স্বাভাবিক অধিকার, এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। আর মৌলিক অধিকার, ঠিক আছে, আমি এটা ক্লাস করানো আছে, তোমরা ক্লাস দেখতে পারো। মৌলিক অধিকার 7টা ছিল, বর্তমানে 6টা আছে। এগুলো নিয়ে এখন আর ডিটেলস মৌলিক অধিকার নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে। পার্ট 3-তে আছে, আর্টিকেল 12 থেকে 35-এ আছে, ঠিক আছে, এগুলো দেখতে হবে। এখন দেখো এটা আইনি অধিকার, ঠিক আছে, মানে ইংরেজিতে হচ্ছে লিগাল রাইট। এর থেকেও ইম্পর্টেন্ট যদি লিগাল রাইটের সঙ্গে অপশন থাকতো কনস্টিটিউশনাল রাইট, রাইট মানে হচ্ছে সাংবিধানিক অধিকার। দুটো অপশনে যদি থাকতো, অপশন কিন্তু ঠিক হতো কনস্টিটিউশনাল রাইট, মানে কনস্টিটিউশনাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ লিগাল রাইট। তার মধ্যে যদি দুটোই অপশন থাকে তাহলে কনস্টিটিউশনাল রাইটটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি বলে দুটোই, তাহলে সেক্ষেত্রে ওইটা হবে। আর যদি দুটোর মধ্যে একটা করতে হয় তাহলে কিন্তু কনস্টিটিউশনাল রাইটস হবে। আচ্ছা, এবারে ভোট দেওয়ার অধিকার, ভোট সম্পর্কে একটু জানতে হবে না। ভোট দেওয়ার অধিকারে একটা সংবিধান সংশোধনী তোমাদের জেনে থাকা দরকার, এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু এই প্রশ্নটা আসছে সামনের বছর, এই প্রশ্নটা আসতে পারে। সেটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনী, 61তম সংবিধান সংশোধনী, যেটা 1989 সালে হয়েছিল। 61তম সংবিধান সংশোধনী 1989 সালে হয়েছিল, ঠিক আছে। এটাতে কি করা হয়েছিল না, আগে ভোট দেওয়ার বয়স ছিল 21 বছর, সেটা কমিয়ে 18 বছর করা হয়। কত নাম্বার সংবিধান সংশোধনী? 61তম সংবিধান সংশোধনী। কত সাল? 1989। ক্লিয়ার? আমার এক্সপ্লানেশন গুলো বোঝা যাচ্ছে? মানে শুধু এই প্রশ্নটার উত্তর করলে হবে না, এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আর মৌলিক অধিকারের কথাটা বললাম, যেটা 12 থেকে 35 আর্টিকেলে আছে, ঠিক আছে, পার্ট 3-তে আছে, এটা তোমরা জেনে রাখো। তাহলে আজকের ক্লাসের 6 নম্বর প্রশ্নটা দেখো, ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা দেখো একটা ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশনের প্রশ্ন, এবং এই টাইপের প্যাটার্ন গুলো দেখছো, এইগুলো এইরকম টাইপের না, ইউপিএসসি তে এরকম টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে। ঠিক একটু টাফ আছে কিন্তু এরকম প্যাটার্নে আসে, সেরকম প্রশ্ন এসেছে, ডাব্লিউবিসিএস এ আসে। দেখো কি বলেছে, নিচের দুটি তালিকা থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। বাঁ দিকে আছে বিশেষ পদাধিকারী, ডান দিকে আছে কার্যকাল, ঠিক আছে। তা পদাধিকারী কে কে আছে? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন, রাজ্যের হাইকোর্টের বিচারপতি আছেন,
আর ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আছেন, আর রাজ্যপাল, চারটে। ডান দিকে অপশনগুলো কি কি আছে? একটা যে 65 বছর বয়স পর্যন্ত, একটা 62 বছর বয়স পর্যন্ত, একটা 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, এর মধ্যে যেটি কম হবে মানে যেটি আগে হবে, আর একটা 5 বছর। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে দেখো ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি জেনে রাখবে 65 বছর বয়স পর্যন্ত তার পদে থাকতে পারে। হাইকোর্টের বিচারপতি 62 বছর বয়স পর্যন্ত সেই পদে থাকতে পারে, তারপর রিটায়ারমেন্ট হয়ে যায়। ভারতের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল হয় 6 বছর, নাহলে তার আগে যদি ওনার 65 বছর বয়স হয়ে যায় তাহলে 65 বছর, ঠিক আছে, সেখানে তার রিটায়ারমেন্ট হয়ে যাবে। আর রাজ্যপাল 5 বছর সময় পর্যন্ত সাধারণত থাকে, কিন্তু এখানে একটা জিনিস জেনে থাকতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি যদি চায় রাজ্যপালকে যখন তখন অপসারণ করে দিতে পারে। ঠিক আছে, প্রেসিডেন্টের প্লেজারের জন্য রাজ্যপাল থাকে, ঠিক আছে, রাজ্যপালকে যখন তখন কিন্তু রাষ্ট্রপতি চাইলে কিন্তু অপসারণ করতে পারে, কিন্তু ইন জেনারেল 5 বছরে রাখা হয়। তাহলে অপশন থেকে বুঝতে পারছো, এটা একই হবে, বিটা 2 হবে, সিটা 3 হবে, ডিটা 4 হবে। ইন জেনারেল যেটা আছে সেইটাই হবে। না জানা থাকলে ভুল করবে, কারণ ভাবতে পারবে না যে এইরকম ভাবে অপশনগুলো থাকবে। তাহলে উত্তর কি হবে? অপশন এ, A1 B2 C3 D4। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখবে যে 5 বছর কিন্তু নাও থাকতে পারে রাজ্যপাল, কে? রাজ্যপাল। আচ্ছা, এরপরে আর্টিকেল গুলো দেখো, আমি আর্টিকেল গুলো একটু তোমাদেরকে বলে দিই। আর্টিকেল গুলো হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি যে 65 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, তার আর্টিকেল হচ্ছে 124 উইদিন ব্র্যাকেট 2, মানে 124 নম্বর ধারা 2 নম্বর উপধারা। ক্লিয়ার? হাইকোর্টের বিচারপতি এটা হবে 217। ভারতের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ক্যাগ এটা হবে 148। আর রাজ্যপাল এটা হবে 156। তাহলে আর্টিকেল গুলো আমি বলে দিলাম, এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আর্টিকেল ধরে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে এটা খুব ভালো করে মনে রাখবে। ক্যাগ বা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল কত নাম্বার আর্টিকেল আছে? 148, 148 নাম্বার দ্বারা। ক্লিয়ার? আর এই এজগুলো মনে রাখবে, এগুলো এরকম এসছে, এগুলো কিন্তু নেক্সট পরীক্ষাতে ডাইরেক্ট আসবে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, ঠিক আছে, কত বছর বয়সে অবসর গ্রহণ করেন, বা হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন। বেশিরভাগ মানুষ কি করে? 60 বছর উত্তর করে দেয়। আর এটা খুব ইম্পর্টেন্ট, 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। ক্লিয়ার? এরপরে দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? সিএফসি নির্গমন মানে ক্লোরোফ্লোরোকার্বন নির্গমন, CO2 নির্গমন, বৃক্ষছেদন, মিথেন নির্গমন। দেখো সিএফসি নির্গমন এটা বিশ্ব উষ্ণায়ন হয়, CO2 নির্গমনেও বিশ্ব উষ্ণায়ন হয়, বৃক্ষছেদনের ফলেও আমার বিশ্ব উষ্ণায়নের উপর প্রভাব পড়ে না পড়ে না? বৃক্ষছেদন বিশ্ব উষ্ণায়ন হয়। তাহলে এইটা বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করে যে বৃক্ষছেদনটা কারেক্ট অ্যান্সার করে। মিথেন নির্গমন, এতে কিন্তু বিশ্ব উষ্ণায়ন হয় না, মিথেন নির্গমন। তাহলে মিথেন নির্গমন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভুল কোন জায়গায় হয়? একদম লাল কালিতে আমি লিখেছি, সেটা হচ্ছে এই যে বৃক্ষছেদন, ঠিক আছে, এটা করে ফেলে বেশিরভাগ স্টুডেন্ট, ঠিক আছে, যেহেতু এই সবগুলো নির্গমনের কথা এখানে আছে তাহলে এটা করে ফেলে। ক্লিয়ার? তাহলে এটার থেকে আর সেরকম কিছু জানার নেই, তাহলে এটা মিথেন নির্গমন উত্তর হবে। তাহলে ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস ফলো করতে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা খুব ভালো মার্কস পাবে, ঠিক আছে। আমি পরপর ক্লাসগুলো নিয়ে আসবো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে দাও। আর ক্লাস যারা দেখছো তারা চটপট তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো শেয়ার করে দাও, যাতে সবাই উপকৃত হতে পারে।